আমাদের সাথে আবার চরমোনাই পীর সাহেব জুটেছেন। উনি তো কিছুদিন আগে, বছর খানেক আগেও আমি উনার অনেক বক্তব্য শুনেছি আওয়ামী লীগের পক্ষে। ওই ইলেকশনের পরে, বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশনের পরে উনাকে ছাত্রলীগরা ধরে মারধর করেছে ন্যাক্কারজনকভাবে। তারপর থেকে উনি একটু আওয়ামী লীগ বিরোধী। এর আগে তো উনি শেখ হাসিনার ওই কওমি জননী টাইপ তো উনারও কথা ছিল। আপনারা কেন বুঝতে পারছেন না? রুমিন ফারহানা খুব কষ্ট পায়। উনি খুব কষ্ট পায়। ৩২ নম্বর ৪৮ ঘন্টা ধরে ভাঙা হলো। কেউ ওখানে গেল না। কেন যাবে? জনগণ ভেঙেছে। এখন আপনারা জনগণকে মব বলেন। আজকে যে বড়, বড় কথা বলেন, এমপি হবেন, মিনিস্টার হবেন, কিসের কার আত্মদানে? এই জনতার আত্মদানে, এই ছাত্রদের পরে আমি দেখলাম ভারতের অফিসাররা। তাদেরকে কিন্তু তখনই পিক আপ করা হয়। নাহলে ফজলুর রহমানের মতো একটা একজন লোক, পরীক্ষিত মুজিববাদী, মুজিব সেনা, মুজিব বাহিনীর লোক, প্লাস রয়ের এজেন্ট বলে শোনা যায়। তাকে কেন বিএনপিতে এত বড় একটা পদ দিয়ে আনা হবে? এবং সাথে, সাথে আবার ওই ছাত্রলীগের আরো সভাপতি বেশ কয়েকজন আছেন। তারা বিএনপির বিরাট নেতা। কেউ তো জান দিতে প্রস্তুত। তারপর রুমিন ফারহানাও এই ধরনের এদেরকে কেন পিক আপ করা হলো? এবং ৫ই আগস্টের পরে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। কারণ যখন একটা গোয়েন্দা সংস্থা সিআইএ, এরা যখন কাজ করে, তারা কিন্তু ১ বছর, ২ বছর, ৫ বছরের প্ল্যান করে না। তারা ৫০ বছর, ৪০ বছর, এ মা মিনিমাম ২৫ থেকে ৩০ বছরের একটা প্ল্যান তারা রাখে। যেভাবে তারা প্ল্যান করেছিল ৭৫ এর ১৫ই আগস্টের পরে। শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা যখন জার্মানি ছিল, জার্মানি থেকে তারা ভারতে কেন আসলো? এই জবাব কিন্তু তারা দিতে পারেনি। জার্মানিতে যে আপনি থাকেন অথবা ইউরোপে কোনো জায়গায় থাকেন, ওরা কিন্তু সাথে, সাথে আপনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে দিবে। কারণ যেহেতু আপনাদের জীবনের ভয় আছে। এবং খুব গণতান্ত্রিক দেশ, তারা মানুষকে অসহায়কে আশ্রয় দেয়। ওইটা ফেলে কেন উনারা ২ বোন এসে দিল্লিতে ৬ বছর থাকলেন ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে? প্রণব মুখার্জি নিজেই লিখেছেন তারা কি অবস্থানে ছিল, তাদের সাথে কিরকম সবকিছু কিন্তু লিখেছেন। তাহলে তাদেরকে তখনই কিন্তু এরা পিক আপ করেছে। যে ঠিক আছে, অদূর ভবিষ্যতে আমরা অবশ্যই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব এবং এভাবে যাওয়ার চেষ্টা করব। এদেরকে ব্যবহার করব এবং এই রাস্তায় যদি জিয়াউর রহমান আসে, তাকে হত্যা করা হবে। এরশাদ আসলে, এরশাদ তো তাদের পক্ষেরই লোক ছিল, তাকেও ম্যানেজ করা হবে। এভাবে করে কিন্তু তারা করেছে এবং তাদের এই ধরনের প্ল্যান গুলো কিন্তু সফল হয়েছে। আপনি দেখেছেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে উনি কিন্তু শেখ হাসিনাকে পর্যন্ত বাংলাদেশে আসতে দিয়েছেন। যেটাকে খাল কেটে কুমির আনা অনেকে বলে। উনি তো সোজা সপ্টা ভাষায় চিন্তা করতেন। একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা। দুর্নীতি 100% দুর্নীতি মুক্ত এবং স্বজনপ্রীতি মুক্ত একজন নেতা ছিলেন। সামান্য কিছু সময় উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। বাংলাদেশকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এবং পাল্টে দিয়েছিলেনও। তাকেও হত্যা করা হলো। এবং হাসিনা সে তার মধ্যে জড়িত ছিল। আসার মাত্র ১৫ দিনের মধ্যে জিয়া রহমান নিহত হলো। এটা কখনোই কাকতালীয় হতে পারে না। এবং ওই সেই কামাল হোসেন। সেই কামাল হোসেন, যেই কামাল হোসেন আমরা একেবারে জ্ঞান হওয়ার পর থেকে দেখছি, ওই পাকিস্তানেও শেখ মুজিবকে ফিরিয়ে আনাও কামাল হোসেন। আ আবার সেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনাও কামাল হোসেন। আবার গতকাল দেখলাম আপনি বললেন যে প্রেস ক্লাবে পরশুদিন যে অনুষ্ঠানটা হলো যে মোস্তফা মহসিন মন্টু, সাবেক আওয়ামী লীগ নেতা এবং গণফোরামের নেতা, উনার মৃত্যুর স্মরণ সভায় তা দেখলাম আমরা। স্বাধীন বাংলাদেশে, নতুনভাবে স্বাধীন বাংলাদেশে বিস্ময়ে, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম। কারণ তাকে এই বুড়া ভামরাকে কেন্দ্র করে এরা আবার সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। এবং সেখানের মধ্যে ফজলুর রহমান সহ আরো কয়েকজনের বক্তব্য অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশে এই পরিস্থিতিতে বিপ্লবকে সফল করতে হলে, বিপ্লবকে দীর্ঘস্থায়ী করতে হলে এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে হলে এদেরকে আপনি কোনোভাবে মুক্ত বাতাসে আকাশে চলতে দিতে পারবেন না। তাদের বক্তব্যগুলো রাষ্ট্রদ্রোহিতা, দেশের বিরুদ্ধে, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এবং ছাত্র জনতা যারা বিপ্লব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে। তো ২০২৫ সালে এসে যদি আমাদেরকে এগুলো বক্তব্য গণমাধ্যমে দেখতে হয় এবং শুনতে হয়, তাহলে আমাদের মনে হয় আমাদের আসলে আমরা কোনো সময়ই সফল হতে পারব না। কারণ ২০২৪ সালের এই ঘটনাটা মনির ভাই, আপনি তো ১০ বছর ধরে আমরা একসাথে লড়াই করেছি। গণতন্ত্রের বিপক্ষে যারা কাজ করছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের কাছ থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করেছি, যুদ্ধ করেছি। তৎকালীন সময়েও আমরা দেখেছি কিভাবে করে এই ধরনের বেঈমানরা তারা সবসময় মুক্তিযুদ্ধ এটা বলে আমাদের জাতিকে বিভক্ত রেখেছে। কারণ যারাই মুক্তিযুদ্ধের সপক্ষ তারাই আওয়ামী লীগ।
আর যদি কেউ বলে যে আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগের কথাটা আমি মানি না, সে হয়ে যায় মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। সেটা তো আমরা ক্লিয়ার করেছি অলরেডি। এবং আবার ২৪ সালের ৫ই আগস্টে যে ঘটনাটা হলো, দেশের জনগণ নতুনভাবে দেশের কর্তৃত্ব গ্রহণ করলো। তারপরে ১ বছরের মাথায় তারা আবার এসে এখন স্লোগান দেয়, "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" যে দলটা নিষিদ্ধ এবং আমরা এই ব্যাপারে সেটেল ইস্যু। সেটেল হয়ে গেছে, জাতি সেটেল করেছে। কে করেছে? জাতি করেছে এবং মুখে, মুখে কথা না। তারা প্রমাণ করেছে জাতি যে ঐক্যবদ্ধ হলে কোন স্বৈরাচার, কোন দেশবিরোধী, কোন বিদেশি শক্তির অনুগত কেউ টিকতে পারে না। যে কারণে শেখ হাসিনা পালিয়ে গেছেন। অনেকে আবার বলে থাকেন, আমাদের কিছু, কিছু মিডিয়াতে আমরা দেখি, মেজর আক্তারের মতো কুলাঙ্গার টাইপের যারা লোক আছে, তারা এককালে বিএনপি করত, বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃত হয়েছে। শেষবার বহিষ্কৃত হয়েছে, তারপর আর তাকে নেওয়া হয়নি। তাহলে তাকে বিএনপি নেতা, বিএনপি সংসদ সদস্য পরিচয় দিয়ে এই যে প্রচারগুলা করা হয়, এগুলা কার স্বার্থে করা হয়? এই যে আজকে যে আপনি টকশো করছেন, আপনার টকশো যেমন মানুষ দেখছে, তার চেয়ে অনেক বেশি মানুষ আমি দেখেছি ওই খন্দকার ইসমাইল এক লোক আছে, সে ইয়ে করত, আপনার ওই বিনোদনমূলক অনুষ্ঠান করত, স্মাইল শো টো কি, কি করত। সে এখন প্রতিদিন আওয়ামী লীগের পক্ষে টকশো করে। করতে পারে। বিদেশের মাটি থেকে করে। কিন্তু সেই টকশোতে কারা যায়? কিভাবে যায়? কিভাবে তাদেরকে আবার আপনারা এলাও করেন? এই প্রফেসর কলিমুল্লাহকে কালকে দেখলাম প্রফেসর ইউনূসের মুন্ডুপাত করল। তার আগের দিন দেখলাম আপনার সেই যে নিজু মজুমদার। তার আগে দেখলাম মেজর আখতারুজ্জামান। তাহলে আমার তো কথা হচ্ছে যে আপনি ওদেরকে কিভাবে এখন কি তাহলে শেখ হাসিনা কি নির্যাতিত নিপীড়িত? আমি বিশ্বাস করতে চাই না কিন্তু আপনারা এখন আমাদেরকে বলবেন, জবাব দিবেন দর্শকরা যে বাংলাদেশে কি মিথ্যা ইতিহাসের উপরে বাংলাদেশ টিকবে সারা জীবন? শেখ হাসিনা বাংলাদেশে ১৫ বছর নির্যাতিত ছিল। এখন উনি নির্যাতনে সহ্য করতে না পারে উনি পালিয়ে গেছেন বিদেশে প্রাণ বাঁচাতে। এবং আমরা যারা এখন আছি, প্রফেসর ইউনূসের সরকার আছে, আমরা তার সমর্থন করছি দেশের গণতন্ত্র ফেরানোর জন্য। আমরা হলাম এখন স্বৈরাচার। এই যে বয়ানটা তারা প্রতিষ্ঠিত করছে এবং আপনারা জেনে না জেনে, আপনারা মানে আমি যারা টকশো করেন, মনির ভাই সহ, তারা জেনে না জেনে শুধুমাত্র কিছু লাইক পাবেন, কিছু YouTube এর কিছু আপনার ভাইরাল হবেন। এইজন্য আপনারা তাদেরকে ফ্লোর দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমি তো ৫ই আগস্টের পরে আপনার অনুষ্ঠানে ঘোষণা দিয়ে এখন পর্যন্ত আপনার এখানে ছাড়া কোন জায়গায় যাইনি। কারণ যারা, যারা উম ওদেরকে আনে আমি তাদের অনুষ্ঠানে যাব না। তাদেরকে আমার ক্ষুদ্র কণ্ঠে আমি প্রতিবাদ। যে আমি তাদের সাথে বসবো না। বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক জনগণের এই ধরনের একটা নীতিমালা থাকা উচিত। এই ধরনের একটা আদর্শ থাকা উচিত। যে আমি অন্যায়কে সমর্থন করব না। যদি আমি একা হই তাও আমি করব না অন্যায়কে সমর্থন। কেন আপনারা করেন? কেন তাদেরকে আনেন? তাদের কি বক্তব্য? তারা তো আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছে। এবং তাদের প্রত্যেকটা বক্তব্য হলো শেখ হাসিনাই ভালো ছিল। এ নিয়ে বিনিয়ে প্রফেসর ইউনূস পারছে না, প্রফেসর ইউনূস চলে যাওয়া উচিত। তাহলে কি মানে শেখ হাসিনা ফিরে আসবে আবার। এটাই কি আপনারা চান? এই যে নিজেদের মধ্যে কাটাকাটি করতে গিয়ে বিএনপি জামাতের মধ্যে এখন মুখ দেখাতে কি বন্ধ? এখন আবার জামাতের সাথে আবার প্রিয় চরমনাই পীর সাহেব জুটেছেন। উনি তো কিছুদিন আগে বছর খানেক আগেও আমি উনার অনেক বক্তব্য শুনেছি আওয়ামী লীগের পক্ষে। ওই ইলেকশনের পরে বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশনের পরে উনাকে ছাত্রলীগরা ধরে মারধর করেছে ন্যাক্কারজনকভাবে। তারপর থেকে উনি একটু আওয়ামী লীগ বিরোধী। এর আগে তো উনি শেখ হাসিনার ওই কওমি জননী টাইপ তো উনারও কথা ছিল। আপনারা কেন বুঝতে পারছেন না আপনাদের এই ধরনের বিরোধিতা, এই ধরনের ঐক্য গণতন্ত্রকামী জনগণের বুকে শেলাঘাত করে, গুলি চালায় বুকের মধ্যে। আমরা খুব কষ্ট পাই। এখনো সময় আছে আপনারা এগুলো বাদ দেন। বিএনপি, জামাত, চরমোনাই সবগুলো একসাথে এক জায়গায় আসেন। একসাথে এসে আসন বন্টন করেন, অসুবিধা নাই। গণতন্ত্রতে আছে। আসন বন্টন করা যায়, নির্বাচনের আগে আপনার জোট করা যায়, সেটা করেন। আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে আপনার আবার পুনর্বাসন করা যারা দিবাস্বপ্ন দেখছেন, তারা কিন্তু সাবধান হয়ে যান। পারবেন না। দেখেছেন না মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ? আমি তো বলছি না বিএনপির সমর্থকরাই করবে আর জামাতের সমর্থক সাধারণ মানুষদেরকে আপনারা ইগনোর কেন করেন? কেন তাদেরকে আপনারা ছোট করে দেখেন? এই সাধারণ মানুষই তো ৩২ নম্বর ভেঙেছে। রুমিন ফারহানা খুব কষ্ট পায়। উনি খুব কষ্ট পায়। ৩২ নম্বর ৪৮ ঘন্টা ধরে ভাঙা হলো। কেউ ওখানে গেল না। কেন যাবে? জনগণ ভেঙেছে। এখন আপনারা জনগণকে মব বলেন। আজকে যে বড়, বড় কথা বলেন, এমপি হবেন, মিনিস্টার হবেন, কিসের কার আত্মদানে? এই জনতার আত্মদানে, এই ছাত্রদের আত্মদানে, এই মাসুম বাচ্চাদের আত্মদানে। তাড়াতাড়ি ভুলে যাবেন না। আমরা বিস্তৃত জাতি, আমরা খুব কুইক ভুলে যাই। কিন্তু আমাদের এই চরিত্র থেকে পরিবর্তন করতে হবে।
আমরা কোন অবস্থাতেই বাংলাদেশ আওয়ামী লীগ, তার সহযোগী জাতীয় পার্টি তাদেরকে দেখতে চাই না। এবং যারা এই ব্যাপারে সমর্থন করবেন তারা সোচ্চার হন। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের পক্ষে দাঁড়ান। ভারতের হেজিমনি, ভারতের কর্তৃত্ব, আওয়ামী লীগের ভারতের পদলেহনকারী আওয়ামী লীগ এবং যারা তাদের কথা বলছে এবং আরেকটা ইম্পোর্টেন্ট কথা দেশনায়ক তারেক রহমান দেশে আসবেন বলেছেন। উনি নিজেই বলছেন শিগগির আসছেন। কিন্তু তাড়াতাড়ি অতি সত্বর উনি কেন আসছেন না? জনগণ উনাকে নিরাপত্তা দেবে। উনি যেন দেশে আসেন অতি তাড়াতাড়ি এসে বিএনপির হাল ধরেন। টেলিফোনে ভিডিওতে না। সত্যি হাল ধরেন এবং উনি জানেন কারা বেঈমান নেতা বিএনপির। কারা আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিবের পক্ষে। আরে শেখ মুজিবের তো ভাই বঙ্গবন্ধু না কি বন্ধু বলে এটাই তো আমরা স্বীকার করি না। কেন উনারা এই কথাগুলো বলে আমাদেরকে খুব লজ্জায় ফেলেন? কেন? আমি সবার কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। আমি জানতে চাই সবার কাছে, ওদের কাছে জানতে চাই। ওরা এখনো কেন পদে আছে? ফজলুর রহমানকে কেন পদে রাখা হয়েছে? ভারতকে খুশি করার জন্য? এখনো ভারতের আশা আপনাদের? জনগণের প্রতি কোন আস্থা নাই? এখনো সময় আছে। আমরা চাই না বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি হোক। আমরা কেউ শেখ হাসিনাকে চাই না, আওয়ামী লীগ চাই না। বিচার হওয়া পর্যন্ত জনগণের সাপোর্ট সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত অটল থাকতে হবে সবাইকে। আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারের জন্য আপনাদের এত মায়া কান্না কেন? কেন আপনাদের এত কষ্ট? এটা আমি আপনাদের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ।